স্নেহ পদার্থ বা লিপিড। স্নেহ পদার্থ বা লিপিড এটার আরেকটা নাম আছে, সেটা কি? ফ্যাট। ওকে, ইংলিশে ফ্যাট। আরও একটা নাম আছে, ফ্যাটের বাংলা তো আবার চর্বি। ঠিক আছে, এই যে মনে থাকবে, তোমাকে ফ্যাট বলুক, চর্বি বলুক, স্নেহ বলুক বা লিপিড বলুক, কথা আসলে একই। তো গঠন, ফ্যাট বা চর্বি কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। একটু আগে আমরা পড়ছিলাম কি, আমিষের বেলায় অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাটের বেলায় হবে ফ্যাটি অ্যাসিড। আর একটা কি, গ্লিসারল। ঠিক আছে, তাহলে স্নেহ পদার্থ ফ্যাট বা চর্বি কি দিয়ে তৈরি হয়? উত্তর হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। খুবই একটা মানে কোয়েন্সিডেন্স হয়ে গেল এখানে, তাই না? আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায় 20 ধরনের, আর অ্যামাইনো অ্যাসিড ওই যে যেটা আমিষে থাকে, মাছ মাংসে থাকে, সেটাও কিন্তু পাওয়া যায় 20 ধরনের। তাহলে 1 কুড়ি অ্যামাইনো অ্যাসিড আর 1 কুড়ি ফ্যাটি অ্যাসিড, মানে আমরা একটু গ্রাম্য ভাষায় মজা করে বললাম। ঠিক আছে, 20টা ফ্যাটি অ্যাসিড আর 20টা অ্যামাইনো অ্যাসিড, এগুলো আমাদের শরীরে পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এই যে স্নেহ পদার্থ বা লিপিড আমরা কোথা থেকে পাই? তা আমরা সবাই জানি তেল চর্বি থেকে পাই। ঠিক আছে, এক পাই চর্বি থেকে, আর এক পাই তেল থেকে। ওকে, তেল এবং চর্বি থেকে পাই। আচ্ছা, চর্বি জিনিসটা কি সবাই আমরা জানি, মাছ মাংসের মধ্যে, গোস্তের মধ্যে, মাংসের মধ্যে তৈলাক্ত একটা জিনিস থাকে, সেটাই চর্বি। চর্বিটা কিন্তু সাধারণত একটু ঘন থাকে, কিন্তু তুমি যখন চুলায় বা কড়াইতে দিবে তখন কিন্তু চর্বি অনেকটা গলে যায়। এই জন্য বলছে সাধারণ তাপমাত্রায়, মানে এই রুম টেম্পারেচারে, হ্যাঁ, গরমে না, আগুনে না, এই সাধারণ তাপমাত্রায় এটা কি থাকে? কঠিন থাকে, মানে শক্ত থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বিকে কি বলা হয়? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তোমাকে যদি বলে যে সয়াবিন তেল আর গরুর গোস্ত, এর মধ্যে কোনটায় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর কোনটায় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তখন তুমি বলবা যে গরুর গোস্তে যে চর্বিটা থাকে না, এই যে চর্বিটা, এটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর অন্যদিকে সয়াবিন তেল, সরিষার তেল, ওইটাতে থাকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, আর সাধারণ তাপমাত্রায় কিন্তু এগুলো কি থাকে? তরল থাকে। তো আমরা তো দেখতেই পাই বোতলে তেলটা তরল থাকে পানির মতো। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা চলে যাই। কি বলছে? স্নেহ পদার্থের উৎস। অর্থাৎ এই যে চর্বি, চর্বিটা আসলে প্রকৃতপক্ষে আমরা কোথায় কোথায় পাই না? তো প্রধানত ওই যে আমিষের মতো, কার্বোহাইড্রেটের মতো স্নেহ পদার্থ আমরা 2টা জায়গা থেকে পাই। এক হচ্ছে প্রাণীর দেহ থেকে, অর্থাৎ যে কোনো রকমের গোস্ত, গরু ছাগল থেকে। আর পাই উদ্ভিদ থেকে, অর্থাৎ যে কোনো গাছপালা থেকে, গাছপালার ফল, বীজ, ঠিক আছে, সিডস, এখান থেকে। এই যে প্রাণী স্নেহ, তা আমরা সবাই জানি এই যে গোস্তের মধ্যে যে বা মাংসের মধ্যে যে চর্বি থাকে, হ্যাঁ, সেটা একটা ভালো উৎস ফ্যাটের। এরপরে কি? মাখন। এই যে গরুর দুধ থেকে যে মাখন তৈরি হয়, সেই মাখন। ঘির মধ্যেও চর্বি থাকে। পনির, এটাও গরুর দুধ থেকে তৈরি হয়। আবার এই যে ডিমের কুসুম, ডিমের যেই হলুদ অংশটা, এই ডিমের কুসুমের মধ্যেও কিন্তু চর্বি থাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে ডিমের কুসুম আর পনির। এই যে আরেকটা কি? উদ্ভিজ্জ স্নেহ। ঠিক আছে, উদ্ভিদের মধ্যেও আমরা পেয়ে থাকি। যেমন সরিষা, ওই যে সরিষার দানা ভাঙিয়েই কিন্তু সরিষার তেল তৈরি হয়। সয়াবিন, ওই সেম সয়াবিন তেল। নারিকেলের মধ্যেও থাকে, তুমি সেটা নারকেল খেলেও পাবে, আর নারকেল তেল খেলে তো বেশি পরিমাণেই পাবে। কাজু বাদামে থাকে, চীনা বাদামে থাকে। ঠিক আছে, তো তোমাকে যদি স্নেহ পদার্থের উৎস সম্পর্কে জিজ্ঞায়, উৎস মানে হচ্ছে জিনিসটা কোথা থেকে এসেছে, তখনই তুমি বলবা যে প্রাণীজ উৎস আছে আর উদ্ভিজ্জ উৎস আছে। প্রাণীজ যেমন
যেটা প্রাণীদেহে থেকে আসে, যেমন মাংস, মাছ, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম। আবার উদ্ভিদ স্নেহ আছে, যেমন যেটা গাছপালা বা কোনো দানা, কোনো ফল, কোনো বীজ থেকে আসে, যেমন সরিষা, সয়াবিন, নারিকেল, কাজু, চীনাবাদাম, তিল। তিল একটা জিনিস আছে, ঠিক আছে? আশা করি তুমি এগুলো বুঝতে পেরেছো। তা আমরা এবার স্নেহ পদার্থের কাজে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এরপরে আমরা স্নেহ পদার্থের কাজ এটা আলোচনা করব। তো স্নেহ বা চর্বির কাজ কি? আমাদের শরীরে তাপ ও শক্তি যোগায়, তাই তো? দেখবা তেল থেকে কিন্তু আগুন জ্বলে, তাই না? তেল থেকে যেহেতু আগুন জ্বলে, তাই তুমি এভাবে মনে রাখতে পারবা যে এই তেলটা যখন আমাদের শরীরে ঢুকে, তেল চর্বি, সেটাও আমাদের শরীরে হজম হয়ে আমাদের শরীরে তাপ শক্তি উৎপাদন করে। এই জন্যই কিন্তু আমাদের শরীরটা গরম থাকে আর শক্তিও উৎপাদন করে। তো তুমি এভাবে বলতে পারো, খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? বাকিরাও করে, আমিষ করে, শর্করাও করে, কিন্তু স্নেহ পদার্থ সব থেকে বেশি তাপ শক্তি উৎপাদন করে। আর কি করে? তাপ সংরক্ষণ করে, অর্থাৎ তাপ ধরে রাখে, দেহের তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার কি? এই যে আমাদের শরীরে চর্বি জমা থাকে, তাই না? তো দেখবা অনেক সময় যদি আমরা অনেক দিন না খাই, তখন কিন্তু আমাদের এই শরীরের চর্বি আস্তে আস্তে গলতে শুরু করে এবং সেই চর্বিটাই আমাদের দেহের শক্তি উৎপন্ন করতে থাকে। তাই তুমি যদি কোথাও দ্বীপে বেড়াতে যাও, যেখানে হয়তো 1 মাস তুমি খাবার নাও খেতে পেতে পারো, তাহলে আগে থেকে বেশি পরিমাণে তেল চর্বি আলা খাবার খেয়ে যাবে, শরীরে মেদ ভুঁড়ি বাড়াই যাবা। তারপর দেখবো ওইখানে যাই 1 মাস না খাইলেও হবে, তোমার ওই শরীরের চর্বি গলতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে, আর তুমি সেখান থেকেই শক্তি পাবা, ঠিক আছে? বাট আবার এটা করতে যাইও না, ঠিক আছে? বিপদ হতে পারে। এরপরে কি আছে? ভিটামিন বাহক। ভিটামিন বাহক কথার অর্থ কি? আমাদের শরীরে কিছু ভিটামিন থাকে, ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে। তো এর মধ্যে কিছু ভিটামিন তেল চর্বিতে মিশে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, ঠিক আছে? ওরা তেলের মধ্যে থেকে চলে, চর্বির মধ্যে থেকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। তার মধ্যে কি কি ভিটামিন আছে? এ, ডি, ই, কে। আমি এদেরকে একসাথে অ্যাডেক বলি, অ্যাডেক। এরা তেল বা চর্বির সাথে দ্রবীভূত হয়, ঠিক আছে? এরা কিন্তু পানিতে মেলে না, তেলে মেলতে পারে, তেলে, চর্বিতে। আর একটা কি? ত্বকের মসৃণতা ও সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। দেখবা কি আমাদের ত্বক বা চামড়া তেল তেলে থাকে, অনেকেরটা বেশিও থাকে। তো সেটা হচ্ছে এই চর্বি বা ফ্যাটের কাজ। আবার শরীরে অনেক সময় চামড়ায় বিভিন্ন স্কিন ডিজিজ হয়, ঠিক আছে? সেই চর্মরোগটাও প্রতিরোধ করে এই চর্বিতে। এরপরে কি আছে? খাদ্য ক্যালোরি ও শক্তি পরিমাপ। আচ্ছা, খাদ্য ক্যালোরি আর শক্তি পরিমাপ করা সম্ভব? তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। সংজ্ঞা কি বলছে? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে 1 ক্যালোরি কাকে বলে, তখন তুমি এভাবে বলতে পারো যে 1 গ্রাম পানির তাপমাত্রা, ঠিক আছে? 1 গ্রাম পানি তো বোঝো যে অল্প একটু পানি, ঠিক আছে? সেই 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা। এখন তাপমাত্রা বাড়াইতে হলে তো শক্তি লাগবে, হয় আগুন জ্বালাইতে হবে, না ঘর্ষণ শক্তি প্রয়োজন হবে, তাই না? 2 হাতের তালু ঘষা দাও, 2 হাতের তালু ঘষা দিলে দেখবা হাত গরম হয়ে ওঠে। যে কোনোভাবে শক্তি খরচ করতে হবে। তো যে শক্তির প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, ঠিক আছে? তাহলে বলো তো 5 কিলো ক্যালোরি হবে কত ক্যালোরিতে? কত ক্যালোরিতে? 5000 ক্যালোরিতে, তাই না? এমনি জাস্ট বুঝাইলাম তোমাদেরকে। এরপরে কি আছে? শর্করা। দেখো 1 গ্রাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি 1 গ্রাম হওয়া উচিত ছিল, যে 1 গ্রাম
শর্করায় আসলে কত কিলোক্যালোরি শক্তি থাকে? 8 ক্যালোরি পার গ্রাম। ও আচ্ছা, পার গ্রাম, তাহলেই বোঝাচ্ছে। আচ্ছা, এটা তো 8 না, 4 হওয়ার কথা। ও বুঝছি, বাংলায় লেখছে, ঠিক আছে। এটা হবে কি 8, বা বাংলায় হচ্ছে 4। এটা হবে মানে 8 কেন হবে, আবার বলি 8, এটা হবে 4, ঠিক আছে। 4 কিলো ক্যালোরি প্রতি গ্রামে, এই যে পার গ্রাম। আবার প্রোটিন মানে মাছ মাংসে কত কিলো ক্যালোরি থাকে? প্রতি গ্রাম মাছ মাংসে 4 কিলো ক্যালোরি থাকে, মনে থাকবে। সব থেকে বেশি কিলো ক্যালোরি থাকে ফ্যাট বা স্নেহ পদার্থে। আচ্ছা, এই যে ফ্যাটে, প্রতি 1 গ্রাম ফ্যাটে, এই যে পার গ্রাম লিখছি না এখানে, প্রতি 1 গ্রাম ফ্যাটে 9 কিলো ক্যালোরি থাকে। বোঝা গেল? আচ্ছা, তা আশা করি এই চারটা কিন্তু ভালো করে মুখস্থ করবা। মুখস্থ করার কিছুই নাই, তুমি এক কাজ করবা, শর্করা আর প্রোটিনকে একটা ভাগে রাখবা। শর্করা কি? ওই যে ভাত, রুটি, আলু। আর প্রোটিন কি? মাছ, মাংস, দুধ, ডিম, গোস্ত। তো এই শর্করা হোক বা প্রোটিন হোক, এর 1 গ্রাম শর্করা বা 1 গ্রাম প্রোটিনে তুমি 4 কিলো ক্যালোরি পাবা। কত কিলো ক্যালোরি? এই 4, ঠিক আছে। আর তুমি যদি 1 গ্রাম ফ্যাট, চর্বি, স্নেহ, তেল এগুলো খাও, তখন তুমি মোট 9 কিলো ক্যালোরি পাবা। 1 গ্রাম স্নেহ বা ফ্যাটে 9 কিলো ক্যালোরি, মনে থাকবে তো? আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। কি বলছে? সুষম খাদ্যের গুরুত্ব। ওকে, সুস্থ জীবনের জন্য শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থের সঠিক ভারসাম্য প্রয়োজন। হ্যাঁ, এটাই বুঝতে হবে। তুমি যদি সুস্থ থাকতে চাও, তাহলে কি তুমি শুধু শর্করা খেলে হবে, অর্থাৎ শুধু ভাত খেলে হবে? এই যে দেখো, এইখানেই দেখো, এই থালিটা দেখো, শুধু ভাত খেলে হবে না, ভাতের সাথে আরও কি খেতে হবে? ওই যে ফ্যাট বা শর্করা বা চর্বি, আমিষ, স্নেহ পদার্থ, ঠিক আছে। এখানে দেখো মাছ আছে, এই মাছটা কি আসলে? মাছটা হচ্ছে আমিষ। তারপরে কি আছে? এই যে তরকারি আছে, এই তরকারিতে পাবো আমরা ভিটামিন, ঠিক আছে। শাকসবজিতে কি পাই? ভিটামিন। এখানে হয়তো ডাল বা সিম জাতীয় কিছু আছে, এখান থেকেও আমরা আমিষ পাবো। এই যে এক বাটি ডাল রান্না করছে। আর কি? এই যে সালাদ থেকেও আমরা বিভিন্ন ভিটামিন পাবো। আর এই যে খাবারটা তৈরি করতে কিন্তু তেল চর্বি দিতে হয়েছে, সেখান থেকেও আমরা ফ্যাট পাবো। আচ্ছা, দেখো এখানে আবার একটু রিভাইজ দিচ্ছি, সেটা হচ্ছে স্নেহ পদার্থের অভাবে কি হয়? স্নেহ পদার্থ মানে যেটা হচ্ছে তেল চর্বি, তার অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়। একটু আগে বলছিলাম না যে এই যে স্কিনটা তেল তেলে থাকে, আর যদি স্নেহ না খাও তখন ত্বক শুষ্ক হয়ে যাবে, খসখসে হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, একজিমা হতে পারে। একজিমা কি? চুলকুনি, এক ধরনের চর্মরোগ। প্রোটিনের অভাবে কি হয়? দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ঠিক আছে। তুমি প্রোটিন বেশি না খেলে তোমার শরীরে মাংস তৈরি হবে না। শর্করার অধিক, আবার অনেক খাবার বেশি খেলেও কিন্তু প্রবলেম হয়। যেমন শর্করা বা ভাত, এই যে ভাত বা রুটি জাতীয় খাবার যদি তুমি অত্যাধিক বেশি খাও, তখন কিন্তু তোমার শরীরে মেদ বৃদ্ধি হবে, আর কি বহুমূত্র রোগ হতে পারে। বহুমূত্র কি আসলে জানো? বহুমূত্র হচ্ছে ডায়াবেটিক্স, ঠিক আছে। হ্যাঁ, ডায়াবেটিক্স, মনে থাকবে। কি বলছে? সুষম খাবার গ্রহণ করুন, সুস্থ ও সবল থাকুন। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই ক্লাসটা এ পর্যন্তই। এর পরের টপিকগুলো নিয়ে পরবর্তী ক্লাসে কথা বলবো, ঠিক আছে। গুড বাই।